আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রফেসর ইউনূসের বিশাল বহর নিয়ে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে আমেরিকা সফর এবং বেশ আলোচনার জন্ম দিয়েছে। ২ মেয়ে সহ প্রায় ১০৪ জন সফর সঙ্গে নিয়ে তিনি এই সফরটি করছেন। জাতিরাষ্ট্র হিসেবে শেখ হাসিনার সৃষ্টি করা ঐতিহ্য এভাবেই কি ধরে রাখা হবে, প্রশ্নটি আসলে আসছে। প্রফেসর ইউনূসের প্রথম সফরে আমরা দেখেছিলাম ৫-৬ জনের একটি বহর, এবং সেটা দেখে আমরা খুবই খুশি হয়েছিলাম এবং আমরা যথেষ্ট আশাবাদী হয়েছিলাম যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির জন্ম হয়েছিল এটি মনে হয় পরিবর্তিত হতে চলেছে। আগামী ২০২৬ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে প্রফেসর ইউনূসের এটি শেষ সফর জাতিসংঘে বলা যায়, এবং সফরটিকে বেশ তাৎপর্যপূর্ণ করতে পারতেন। আজকে এই সফরে যে বক্তব্য তিনি জাতিসংঘের অধিবেশনে দিয়েছেন এটি বেশ তাৎপর্যপূর্ণ ছিল। এ নিয়ে আমরা কথা বলবো একটু পরেই। এবং এই সফরে আমরা দেখেছি যে কয়েকজন রাজনীতিবিদ নিয়ে গিয়েছেন, যদিও সেখানে বৈষম্যের প্রশ্ন আসছে। বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপির ২ জন করে নেতাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন সবার সঙ্গে করে, এবং এখানে অনেকগুলো কথা আসছে, সে বিষয়ে আমরা আজকে যাব না আলোচনায়। এবং সেখানে বিশেষ করে এনসিপির নেতাদের উপরে যেভাবে আমেরিকায় আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া লোকজন যেভাবে ডিম মেরেছে, তাদের ডিম সন্ত্রাসের প্রসঙ্গটিও বেশ আলোচনা আসছে। এবং এই প্রসঙ্গে বিভিন্ন মামলা মোকদ্দমার খোঁজখবর আমরা পাচ্ছি যে মামলা হবে, বা যদিও আমেরিকার আইনে এটি অনেক বড় বিষয় নয়। অন্যদিকে আমরা মামলার আরেকটি খবর পেয়েছি এনসিপি নেতা আখতার হোসেনের পক্ষ থেকে, যিনি তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাসনিম জারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, এই মর্মে অভিযোগটা আসছে। আরেকটি কথা আসছে যে পাল্টা এনসিপি নেতা আখতারের বিরুদ্ধেই মামলার প্রসঙ্গ, যে তিনি ভিজিট বা ট্যুরে গিয়ে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন, মিছিল করেছেন, সুতরাং তার বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত কার্যক্রমের অভিযোগ এনে আওয়ামী লীগ মামলার প্রস্তুতি নিচ্ছে, এবং এর কারণে যদি বহিষ্কৃত হন তিনি আমেরিকা থেকে, জাতি এটা তার জন্য ভালোভাবেই নেবে। আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বরঞ্চ এটি আখতারের পক্ষেই যাবে আমরা মনে করি। সেখানে খবর আসছে যে ডক্টর ইউনূস মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যদিও অফিসিয়ালি তার সাথে কোনো মিটিং হয়েছে এরকম কোনো কথা দেখা যায়নি। তবে ট্রাম্প যদি দেখা না দিয়ে থাকে, এটা ডক্টর ইউনূসের জন্য লজ্জার কিছু নয়, আমরা মনে করি দেশের জন্য এটি ভালো দিক। এই মুহূর্তে আমেরিকার যা আগ্রাসী চরিত্র চতুর্দিকে দেখা যাচ্ছে, সেজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তিনি আপ্যায়ন করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে যথেষ্ট খাতির করেছেন, হোয়াইট হাউসে চেয়ার টেনে তাকে বসতে দিয়েছেন, অর্থাৎ বিশাল একটি ব্যাপার যেখানে আমরা দেখেছি। কারণ এই মুহূর্তে তুরস্ককে তাদের দরকার। মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে নতুন একটি খেলা শুরু হয়েছে, তুরস্ককে দরকার। ন্যাটো চাপে আছে এবং ইউরোপিয়ানদের মধ্যে তুরস্ক সামরিক দিক থেকে বেশ শক্তিশালী পজিশনে আছে, এবং কোনো কারণে ন্যাটো যদি রাশিয়ার সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, তুরস্ককে তাদের লাগবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার রাজনীতি বাস্তবায়ন করতে হলে তুরস্ককে লাগবে, যথেষ্ট খাতির করেছেন। এবং আমরা এও শুনেছি যে ফিলিস্তিনের পশ্চিম তীর কোনো অবস্থাতে ইসরায়েলকে দখল করতে দেওয়া হবে না মর্মে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গাজার প্রসঙ্গে তিনি নীরব থেকেছেন
এবং যেখানে শোনা যাচ্ছে যে গাজাকে একটি স্বতন্ত্র প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এবং ট্রাম্পের মেয়ের জামাই ইহুদি এবং তার সাথে টনি ব্লেয়ার, তারা একটি পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী মিস্টার টনি ব্লেয়ারকে সেখানে সরকারের দায়িত্ব দেওয়া হবে গাজার প্রশাসন চালানোর জন্য। যদিও গাজাবাসী এটি ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে, হামাস প্রত্যাখ্যান করেছে এবং তারা সেখানে গিয়ে কিভাবে চালাবে বলা হচ্ছে আরব আর্মি সেখানে দেওয়া হবে। ব্যাপারটা ভয়ঙ্কর, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে লাগিয়ে দেওয়ার একটি চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের রাজনীতির রসায়ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বিশাল বহরের 10 দিন সফর। অনেকেই হিসাব করছেন যে দ্রুত একটি কনক্লুশনে যাবে জাতীয় রাজনীতি এবং সেখানে বসে একটি সমঝোতা হবে, পশ্চিমাদের প্রত্যক্ষ অংশগ্রহণও থাকতে পারে। যদি তা হয় এটা অবশ্যই ভালো নজির হবে না, এবং সেখানে যদি তারা সমঝোতা করে আসেন আমি মনে করি সেটাও ভালো কিছু হবে না। দেশের রাজনীতিকে উপেক্ষা করে রাজনীতির মূল এর বাইরে যে স্রোতধারা রয়েছে তাদেরকে উপেক্ষা করে এভাবে কি হবে আমরা জানি না। তারপরও যদি সংঘাতমুক্ত রাজনীতি তৈরি হয় সেটা হয়তো জনগণ ভালো চোখে দেখতেও পারে। জাতিসংঘ সনদের 8 দশক পূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়ে আজকে প্রফেসর ডক্টর ইউনূস বক্তব্য শুরু করেছেন জাতিসংঘে, এবং তিনি জাতিসংঘের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন উদ্যোগের প্রতিষ্ঠার পর থেকে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে পরিবর্তনের আকাঙ্ক্ষার গল্প তিনি বলেছেন। পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা তিনি এন্ডোর্স করেছেন, এবং সেই প্রচেষ্টা অনুযায়ী পরিবর্তন কতটুকু হয়েছে এই প্রসঙ্গে সংস্কারের অনেকগুলো প্রসঙ্গ এনেছেন এবং বলেছেন নির্বাহী আদেশে ওই সংস্কারগুলো আমরা করতে পারতাম, সহজ ছিল, কিন্তু আমরা কঠিন পথ বেছে নিয়েছি। ভালো কথা। তিনি বলেছেন যে দলই ক্ষমতায় আসুক না কেন বাস্তবায়নে কোনো অনিশ্চয়তা থাকবে না। তো বাস্তবায়নে অনিশ্চয়তা তো ইতিমধ্যেই দেখা দিয়েছে। অনেকেই বলেছেন যে বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি এখনই হতে হবে। সে আইনি ভিত্তি নিয়েই এত সংশয়, এত সন্দেহ, এবং প্রত্যক্ষ কোনো অবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি। হ্যাঁ, এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা আশাবাদী হতে পারি তিনি সফর শেষ করে আসলে হয়তো জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হবে, এতটুকু আমরা আশা করতেই পারি। 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন অফিস কাজ শুরু করেছে বাংলাদেশে, এটি তিনি বলেছেন। বাংলাদেশের জনগণের অনেকেই বিরোধিতা করেছেন, এই প্রসঙ্গটি আসেনি। জনগণের বিরোধিতার মুখে এই কাজটি তিনি করেছেন, এটা আমরা কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করি না। একটি জিনিস অ্যাপ্রিসিয়েট করি, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছেন। সংশ্লিষ্ট দেশগুলোর আইনকানুন এক্ষেত্রে বাধা। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সদিচ্ছা যদি থাকে এটি সহজ হবে, এটি বলেছেন। এটি ভালো কথা এবং অত্যন্ত সাহসী একটি বক্তব্য ছিল আমরা মনে করি। উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনের প্রস্তাব তিনি করেছেন, এটিও একটি সাহসী পদক্ষেপ, সাহসী বক্তব্য। প্রবাসীদের অবদান স্বীকার করেছেন এবং সামাজিক ব্যবসার বক্তব্যটি তিনি ভালোভাবেই উপস্থাপন করেছেন। এটি তার একটা নিজস্ব বিষয় এবং ইতিমধ্যে যদিও এটি আন্তর্জাতিক পর্যায়ে চলছে এবং তার মার্কেটিং তিনি ভালোভাবেই করেছেন। অভিযোজন পদ্ধতি নির্ধারণ এবং নিয়ন্ত্রণ স্থানীয়ভাবে হতে হবে, এটি ভালো একটি কথা ছিল। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে যে সমস্ত দেশ কার্বন নিঃসরণ বেশি করছে তাদের দায়িত্ব নিতে হবে, এবং অভিযোজন পদ্ধতিটা হবে স্থানীয়ভাবে স্ব দেশের অবস্থার আলোকে তাদের নিজেদের সার্বভৌম ক্ষমতার অধীনে। এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ ছিল। 120টির বেশি দেশে সংঘাত চলছে, এটি আরও বাড়তে পারে পারস্পরিক বোঝাপড়া যদি না থাকে। এই বক্তব্যটিও একটি গঠনমূলক বক্তব্য ছিল। মায়ানমারের সংঘাত নিয়ে তিনি কথা বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বলেছেন। রোহিঙ্গাদের আর্থিক সহায়তা যদি কমে যায়, মাথাপিছু বাজেট ইতিমধ্যে কমে গেছে, তিনি বলেছেন যে তারা আগ্রাসী হতে পারে,
এটি একটি প্রচ্ছন্ন হুমকি ছিল এবং এই হুমকিটি তিনি কৌশলে দিয়েছেন, এটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। স্থায়ী সমাধানের রোডম্যাপ চেয়েছেন। ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য সর্বত্র সংকট চলছে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বলেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। এটা তিনি কেন বলেছেন আমরা জানি না। যে সময়ে মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিধর দেশের প্রয়োজন ভারসাম্য রক্ষা করার জন্য, কারণ আমেরিকা, রাশিয়া সহ যে সমস্ত দেশে পারমাণবিক অস্ত্র আছে তারা তো আর নিরস্ত্র হয়ে যাচ্ছে না। তাহলে নতুন করে আপনি কাকে নিরস্ত্র করতে চাচ্ছেন? মধ্যপ্রাচ্যকে? এটি ঠিক নয়। পাশাপাশি আরেকটি কথা বলেছেন, এটি সাহসী কথা ছিল। তিনি বলেছেন, শান্তিপ্রিয় কথা বলি সবসময়, আমি আজকে একটি ভয়ঙ্কর কথা বলছি, গাজার কথা। স্বাধীন ফিলিস্তিন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন, 2 স্টেট সলিউশন, এটাই একমাত্র সমাধান ফিলিস্তিনকে নিয়ে। এবং ইসলাম বিদ্বেষের কথা বলেছেন অযৌক্তিকভাবে, আজকে চলছে সর্বত্র। এই কথাগুলো অবশ্যই অত্যন্ত যৌক্তিক এবং কৌশলী বক্তব্য ছিল। এর মাঝে যে কয়েকটি কথা ছিল যেগুলো আমরা সমালোচনা করেছি, সেগুলো বাদ দিলে বক্তব্যটি চমকপ্রদ ছিল। যথারীতি বাংলাদেশি মানুষদের, শাসকদের অভ্যাস অনুযায়ী কিছু ফিরিস্তিও তিনি গেয়েছেন। এক্ষেত্রে ফিরিস্তি গাওয়া দোষের কিছু নয়, কিন্তু আমরা কার্যকর কিছু দেখতে চাই। জুলাই বিপ্লবের 1 বছর পার হয়ে গিয়েছে, 13 মাস পার হয়ে গিয়েছে। সুতরাং আমরা ফ্যাসিবাদের এবং তার দোসরদের মানবতা বিরোধী অপরাধগুলোর দৃশ্যমান বিচার দেখতে চাই, বিচারটা দৃশ্যমান দেখতে চাই। জুলাই সনদের বাস্তবায়নের আইনি ভিত্তি দেখতে চাই এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড হবে, সত্যিকার অর্থে ছোট বড় প্রতিটি দলের জন্য অবারিত সুযোগ তৈরি করা হবে। প্রশাসন একটি দলের পকেটে চলে যাবে না, যে কারা ক্ষমতায় আসছে এটা মনে করে নির্দিষ্ট কারো পকেটে চলে যাবে না, এমন একটি প্রশাসন চাই। এক্ষেত্রে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা যদি থাকে তাহলে এটা সম্ভব। আমরা আরও কিছু প্রসঙ্গ এর মধ্যেই পেয়েছি, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।